আব্বা, এগুলো কি নোংরামি শুরু করেছো তুমি আমার সাথে? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তোর নিজের বাপ নাকি? নিজের বাপ যতই না হও, তুমি আমার আম্মার স্বামী। আমি তোমারে নিজের আব্বার মতোই মনে করি। তুই আমারে নিজের বাপ ভাবলেও আমি কোনোদিন তোরে নিজের মেয়ে হিসাবে ভাবিনি। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানিস না পাগলি। ছি, এগুলো কি বলছো তুমি পাগলের মতন? এই চিন্তা করার আগে মেরে কেন ফেললে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনতে চাই না। তুই মরলে আমার যে কি হবে রে? আমি যে তোরে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে আমায় এক ধাক্কা মেরে বিছানার ওপর ছুঁড়ে ফেলে। আমি তার কবল থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সে আমাকে এমনভাবে ধরে রেখেছে নড়তে পর্যন্ত পারছি না। অবশ্য এটাই প্রথম নয়, সপ্তাহে অন্তত ৩-৪ দিন আব্বা নামের এই জানোয়ার লোকটা কবলে পড়তে হয় আমাকে। কিন্তু আজ অবধি সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কোনো মতে নিজেকে তার কবল থেকে ছাড়িয়ে বেরিয়ে এলাম। তারপর দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ের পেয়ারা গাছটার পাশে এসে দাঁড়াই। তারপর হাঁপাতে থাকি। ঘুরে তাকিয়ে দেখলাম না, কেউ নেই পিছনে। এই জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে। জিরিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমাদের গ্রামের পিছনের একটা মস্ত বড় শালবন আছে। যখনই মন খারাপ করে বা নিজের লোকানোর দরকার পড়ে, এই জায়গাটাই আমার শেষ ভরসা। শালবনের ভিতরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে বসে রইলাম। কেন জানি না, এই জায়গাটায় আসলেই আমার মনের সমস্ত ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তির জায়গা আর দুটি নেই। আমার নাম মান্নাত। মাত্র ৩ বছর বয়সে নিজের বাবাকে হারাই। অবশ্য সেই সময়ের কথা আমার কিছুই স্মরণে নেই। যখন আমার বয়স ৮ বছর, আমার সাথে এই লোকটার বিয়ে হয়। আম্মা আমার হাত ধরে এই গ্রামে এসেছিলাম। এরপর আরও 10টা বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়ত্তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমার অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটা প্রতিবারই বাঁধ সাধত। কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিত। কিছুক্ষণ পরে নিজের কাঁধের ওপর কারোর স্পর্শ অনুভব করি। আমার বুঝতে বাকি রইল না কার স্পর্শ হতে পারে। নিশ্চয়ই আম্মা এসেছে। এই পৃথিবীতে আম্মা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। তার নিঃশ্বাসে শব্দে তার উপস্থিতি উপলব্ধি করতে পারি আমি। পিছনে ঘুরে তাকাতেই দেখি মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করি, আম্মা, তুমি এখানে? এটা কি তোমার হাতে? এখানে বসে কি করছিস তুই? কিছু না, আমার সাথে চল। আমি আজ তোর বিয়ে দেব। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব তোকে। আম্মা, এইটা কি করছো তুমি? আমার বিয়ে দেবে মানে? তুমি কার সাথে বিয়ে দেবে আমার? আমার আব্বা ভাঙানি দেবে না তো আবারও? না, এইবার আর তোর আব্বা ভাঙানি দিতে পারবে না। কেন পারবে না? তোমার কথার অর্থ বুঝতে পারছি না আম্মা। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল আমার সাথে, সবাই অপেক্ষা করছে। আম্মার কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লাম আমি। পায়ের নিচের যেন মাটি সরে যেতে লাগলো। এটা কি শুনছি আমি নিজের মায়ের মুখ থেকে? কি হলো, এত চিন্তা করছিস কেন? আসিফ শেখরে আমি ডিভোর্স দিচ্ছি। আর ও তোর আব্বা নেই, আর না আমার স্বামী। এইবার তোগো বিয়া আর কেউ আটকাতে পারবে না। ও আম্মা, এইটা কি কি কইছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। আমার মরা মুখটা দেখতে পারবি তো? আর শুধু যে আমি মরবো এমন তো না, তোরেও মরতে হবে এইবার আসিফ শেখের হাতে। আম্মা, চলো না আমরা দুজন পালিয়ে যাই, তাহলে আর কেউ খুঁজে পাবে না আমাগো। আমার কথা শোনা মাত্রই আম্মা আমায় জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা রে, কোথায় পালামু আমরা? আমাগো পালানোর কোনো জায়গা আছে? ও ঠিক খুঁজে বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। ও একটু আগেই ডিভোর্স দিয়েছে আমারে। না জায়েজ কথা কেন কইতেছো আম্মা? মার বেটি একজনের সাথে সংসার করে কেমনে? আমাদের যে জাহান্নামেও ঠাঁই হবে না। আম্মা আমার কথা শুনে চুপ হয়ে রইল।
তার চোখের পানি এখনো শুকায়নি। একটু পরে আসিফ শেখের লোকজন আমাদের দুজনকে ঘিরে ফেলে। আমারে আর আমার আম্মারে জোর করে ধরে বেঁধে বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকে চোখ ছানা বড় আমার। এ তো পুরোপুরি বিয়ের আয়োজন করে ফেলেছে। এটা দেখে আমার ভয়ের মাত্রা আরো বেশি বাড়তে লাগলো। আজ বোধ হয় আর কেউ রক্ষা করতে পারলো না আমায়। এই জঘন্য মানুষটাকে বিয়ে করা থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজের এই বাজে পরিস্থিতি থেকে বের হব এই চিন্তা করতে লাগলাম। আম্মা দৌড়ে গিয়ে আসিফ শেখের পায়ে পড়লো। তারপর মিনতি করে বলতে লাগলো, পায়ে পড়ি তোমার আমি, আমার মাইয়াডার এত বড় সর্বনাশ কইরো না। ওই একদম চুপ থাক কইয়া দিলাম, আর একটা কথা কইলে মা বেটি দুটারই শেষ করে ফেলবো। হ তাই করো, মেরেই ফেলো আমাগো। আমরা এমনিতেও বাঁচতে চাই না, এই জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেয়েরে তো মারুম না আমি, মারমু শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এই বলে আসিফ শেখ আমার মায়েরে একটা গাছের সাথে বেঁধে ফেললো। আমি চিৎকার দিয়ে ছুটে যাই তার দিকে। অমনি সে ধরে ফেললো আমায়। তারপর বলতে লাগলো, যদি নিজের মায়েরে বাঁচাইতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু আর বাঁচবো না। না, তুমি আমার মায়েরে কিছু করবা না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারুম না। ঠিক আছে, তোর মায়েরে কিছু করবো না আমার। একবার বিয়েতে রাজি হইয়া যা, আর কিচ্ছু লাগবে না। অবশেষে আমায় এক প্রকার বাধ্য করা হলো। আমি কখনোই চাইনি আসিফ শেখকে বিয়ে করতে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়লো না আমার। শেষ পর্যন্ত আসিফ শেখের সাথে বিয়ে হয় আমার। এক সন্ধ্যাবেলা আসিফ শেখকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিলাম আমি। আমার বাসর ঘরের সমস্ত ব্যবস্থা করা হয়। রাতের বেলা আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি। আমার সামনে পালানোর অগণিত পথ খোলা, কিন্তু মনস্থির করে নিয়েছি আমি পালাবো না। আমিও দেখতে চাই এই আসিফ শেখ আর কি কি করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে সেই দায় শেষ পর্যন্ত আম্মার ওপর বর্তাবে। তখন ওরা আম্মার সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসিফ শেখের কোনো দেখা নেই। বিয়েতে যত লোকজন এসেছিল সবাই যে যার বাড়িতে চলে গিয়েছে। এদিকে আম্মারও কোনো সারা শব্দ পাচ্ছি না। বুকটা এক অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেললো না তো আমার মায়ের? এই ভেবে আমি বাসর ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর চারপাশটা ভালো করে খুঁজতে থাকি। আম্মাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার মনের ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতন তাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকলো। শব্দের উৎসের অনুসন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত বুঝতে পারলাম শব্দটা আমাদের বাড়ির পিছন থেকে আসছে। কারোর গোঙানির শব্দ মনে হচ্ছে। পা টিপে টিপে পিছনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির পিছনে আসতেই যে দৃশ্য দেখতে পেলাম, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার। নিজের চোখে যা দেখছি সত্যি তো নাকি স্বপ্ন? আম্মা আসিফ শেখের গলাটা চেপে ধরে আছে, আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলেছিলাম আমি, ভুলে গেছিস? হ্যাঁ মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকের এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যা বিয়ে করেছিলাম তোরে। তোর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এই 10টা বছর তোকে নিজের কাছে আসতে দিইনি। কেন দিইনি? শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। মান্নাতের বাপরে যেভাবে নিজের হাতে শেষ করছি, মনে রাখিস আমার কথা না শুনলে তোর সাথেও একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এহেন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি শুনছি আমি নিজের কানে, আর কি দেখছি নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে আমি আম্মা আর আসিফ শেখের কথা শুনতে লাগলাম। দেখো, আমি তোমার কথা মতো ওই বাচ্চা মেয়েটারে বিয়ে করেছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর কইরো না আমায়। এত সহজে তো তোকে ছাড়বো না আমি। তোকে মান্নাতের সাথে বাসর ঘর করতে হইব, ওর বাচ্চার বাপও হইতে হইব তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেব। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার উপর। এত বড় গুনাহ কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই তোর কাছে। এই বলে আম্মা আসিফ শেখের গলাটা আবারও শক্ত করে চেপে ধরে। এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম। তারপর দরজাটা বন্ধ করে দিই।
কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখতে পাই আসিফ শেখ, অর্থাৎ আমার বর, দাঁড়িয়ে আছে বাইরে। সে দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়ল। আমি দরজাটা বন্ধ করে খাটের ওপর গিয়ে বসলাম। আসিফ শেখ আমার মাথার ওপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। তারপর ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে। আমার নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আসিফ উঠে গেল। আমিও তার পাশে বসলাম। না, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি আমি পারবো না কিছুতেই এটা করতে। এরপর আসিফ শেখ একটা ছুরি বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিছুই। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কি হবে? তোমায় একটা কাজ করতে হবে, খুব ছোট্ট কাজ। এই ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। আসিফ শেখের কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। কি বলছেন আপনি এগুলো? না না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব কিসের তোমার মনে? ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারোর জীবন নেওয়া তো পাপ। আমি এই কাজ করতে পারবো না। তার উপর আপনি আমার স্বামী। বুঝতে পারছি, তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করার আমি এবার আমাকেই করতে হবে। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করতে চাইছেন আপনি? না, আমি আপনার এই কাজ করতে দিবার পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরেও এই কাজ করতে দেব না। আসিফ শেখ আমাকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকেই তাক করলো। আমি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনই তোমায় বিধবা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। না, আমার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না। এই বলে আসিফ শেখ ছুরিটা নিজের বুকে চালিয়ে দিল। আমি প্রকাণ্ড এক চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে চারিদিক আন্দোলিত হয়ে উঠল। এইটা কি করে হইল? তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি এদিকে আসো। আমার চিৎকারের শব্দ শুনে সবাই ঘরে ছুটে আসলো। আসিফ শেখ ছুরিবিদ্ধ অবস্থায় বিছানার ওপরে পড়ে ছটপট করছে। আমার চোখের সামনে এভাবে আমার স্বামী মারা গেল। কিছুই করতে পারলাম না আমি। একটু পরে আমার আম্মা ছুটে আসলো কোথা থেকে, এসেই মরা কান্না জুড়ে দিল সে। এইটা লেখা ছিল আমার মাইয়ার কপালে, তুমি বিয়ের দিনই বিধবা বানাই দিলা ওরে। কি এমন পাপ করেছিলাম আমি? কি পাপ করেছিল গো আমার মাইয়া? কেউ কিছু বুঝতে না পারলেও আমি ভালো করে বুঝতে পারছি সবটা আমার নাটক, কিন্তু তার দুঃখটা সত্যি। তবে এই দুঃখ আমার বিধবা হওয়ার কারণে নয়, তার এতদিনের তৈরি নোংরা পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য। আমার শরীর থেকে সকল গহনা সরিয়ে নেওয়া হলো। লাল শাড়ি খুলে একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো আমায়। আমাদের বাড়ির সামনেই আসিফ শেখ, অর্থাৎ আমার মৃত স্বামীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আমি একটা গাছের সাথে হেলান দিয়ে সেই দৃশ্য দেখে চলছি। আমার খোলা চুলগুলো বাতাসে উড়তে লাগলো। ছোটবেলা থেকে চুল বেনি করে রাখার ভীষণ শখ ছিল আমার। স্বামী মারা যাওয়াতে আজ সেই শখকে তার লাশের সাথে চাপা দিয়ে দিতে হচ্ছে। বিধবাদের নাকি বেনি করতে নেই। আজ থেকে সারা জীবনের জন্য আমার চুল খোলাই থাকবে। ঠিক তখন সবাইকে কিছু বুঝতে না দিয়ে আমার আম্মা কোথা থেকে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা কেউ এই লাশ দাফন কইরো না, সর্বনাশ হইব, ঘোর সর্বনাশ হইব। সর্বনাশ হইব মানে? কি হয়েছে আমাগো খুইলা কও মান্নাতের মা। একটু আগে আমি স্বপ্নে পাইছি আসিফ শেখ আমায় কইতেছে তার লাশ রে একা দাফন করা যাইব না, সে একা যাইতে চায় না। এই কথার অর্থ কি? সে একা যাইতে চায় না মানে? তোমারে কে কইল এটা? আমারে আসিফ শেখ স্বপ্নে আইসা সব কইছে। যদি সবাই বাঁচতে চাও আমার কথা শুনতে হইব, নয়তো এই গ্রাম ধ্বংস করে দেবে সে। আসিফ শেখ কি কইছে তোমারে সেইটা তো বলো আগে। আমি জানি তোমরা সবাই আমার কথা শুইনা চমকাবা, কিন্তু আজ এইটা করা ছাড়া কোনো উপায় নাই। আমার কাছে আমার মাইয়ার জীবনের থেকে তোমাদের সবার জীবন অনেক বেশি মূল্যবান। আমি তোমাদের ভালোর জন্য নিজের মেয়ের ত্যাগ দিতেও প্রস্তুত। এর ভিতর আবার মান্না তাইলো কই থেকে? আসিফ শেখ স্বপ্নে আইসা কি কইছে তোমারে? সে কইছে সে একা যাইবা চায় না, সে তার বউ মানে আমার মাইয়া মান্নাতরের সাথে নিয়ে যাইতে চাই। তাই আমি ঠিক করছি মান্নাতরে ওর লাশের সাথে দিয়া দিব।
তোমাদের সবাই রে আর এই গ্রাম বাঁচাইতে হইলে এইটা করতে হইব আমারে। আমি আর অন্য কোনো রাস্তা খোলা দেখতেছি না। আমার এই কথা শুনে গ্রামের সবাই হতবাক। আমি শক্ত করে গাছটাকে আঁকড়ে ধরলাম, কারণ কেউ না জানলেও আমি জানি আম্মা যা বলছে সব মিথ্যা। মরা মানুষ কোনোদিন ফিরে আসতে পারে না। ত্যাগের নাম করে আম্মা আমায় জ্যান্ত মেরে ফেলার পথ পরিষ্কার করে ফেলছে। কিন্তু কেন? আমি কি এমন ক্ষতি করেছি তার? সে মা হয়ে একের পর এক জালিমের মতন কাজ করে যাচ্ছে আমার সাথে। একটু পরে আম্মা এগিয়ে আসলো আমার দিকে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে থাকি তার দিকে। জানি না কি হতে চলেছে আমার সাথে। আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চল আমার লগে। না, আমি কোথাও যাব না। যাবি না মানে? তোরে যাইতেই হইব। এই বলে আম্মা আমায় টানতে টানতে নিয়ে যাইতে লাগলো। আমি সুযোগ বুঝে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিই। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণপণে দৌড়াতে লাগলাম। গ্রামের লোকজন আমায় ধাওয়া করতে লাগলো। ওই ধর ধর, মান্নাত পালাইলো। ওরে না ত্যাগ দিতে পারলে আসিফ শেখ আমাকে শান্তিতে ঘুমাইতে দেব না। যেমন হোক ওকে ধরে আসিফ শেখের সাথে শেষ করে দিতে হইব। সমস্ত কথা পিছন থেকে আমার কানে ভেসে আসছে। আমি শুধু একটা কথাই জানি, যে করি হোক আমায় এই গ্রাম থেকে বের হতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে পারবো না আমি। আমাদের গ্রামের শেষ প্রান্তের বড় বাগানটার ভিতরে এসে ঢুকে পড়লাম। এরপর একটা ঝোপের ভিতর এসে লুকিয়ে পড়ি। একটু পরে কিছু লোকজন এসে আমাকে পাগলের মতন হন্য হয়ে খুঁজতে লাগলো। সবাই একে অপরের সাথে কথা বলছে। আমি নিজের মুখটা নিজের হাতে চেপে ধরে সবটা শুনে চলেছি। কোথায় গেল? এইটুকু সময়ের মধ্যে কোথায় পালাইলো মাইয়াডা? আমার মনে হইতেছে এই বাগানের মধ্যেই আছেও। চল সবাই মিলে ভালো করে খুঁজে দেহি। ওইদিকে সময় হয়ে যাইতেছে, কিছুক্ষণ পর লাশ পৌঁছতে শুরু করব। হ, একদম ঠিক কইছো। মাইয়া তারে খুঁজে না বাইর করা ছাড়া কোনো উপায় নেই আমাগো কাছে। এরপর আবার সবাই আমাকে খুঁজতে শুরু করে। আমি সুযোগ বুঝে ঝোপ থেকে বেরিয়ে পড়ি। তারপর জঙ্গলের পথ ধরে এগোতে থাকি। জঙ্গলের এতটা গভীরে আগে কখনো আসিনি আমি। জানি না শেষ প্রান্তে কি অপেক্ষা করছে আমার জন্য। ছুটতে ছুটতে প্রায় সকাল হয়ে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হলো না। বেশ কিছুক্ষণ সময় পরে বুঝতে পারি আমি জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গেছি। আশপাশ থেকে লোকালয়ের আলো আর শব্দ ভেসে আসছে। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে আসতেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি আমি। একটা মেয়ে সাদা শাড়ি পরে ঝোপের ভিতর বসে আছে, আর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। বোন, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন তুমি? আমার খুব বিপদ, কেউ বাঁচাও আমায়। কি হয়েছে তোমার সেটা বলো। তুমি ঝোপের ভিতর বসে কি করছো? বাইরে বেরিয়ে আসো। ওরা সবাই কি চলে গেছে? কারা? তুমি কাদের কথা বলছো? ওরা যারা আসছিল রাতে? বোন, আমি তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। তুমি ঝোপ থেকে বের হও। আর এভাবে ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটাটা সরাও, একটু দেখি তোমায়। না, এই ঘোমটা সরানো যাবে না। ওরা চিনতে পারলে মাইরা ফেলবে আমারে। আচ্ছা, এখানে কেউ নেই, তুমি বাইরে বেরিয়ে আসো আগে। দেখো, আমি ছাড়া কেউ নেই এখানে। সত্যি কইছো তো তুমি? নাকি তুমিও ওদের লোক? আরে, আমার অবস্থা তোমার থেকেও খারাপ। আমি আবার কাদের লোক হতে যাব? মেয়েটা আমার কথায় ভরসা করে বেরিয়ে আসলো। এরপর আমি তাকে আবারও প্রশ্ন করি, তুমি না বলেছিলে তোমার খুব বিপদ? কিসের বিপদ? আর তুমি কাদের কথা বলছিলে? জানতে চাও আমার কিসের বিপদ? হ, জানতে চাই। আচ্ছা, আসো আমার লগে। তার আগে তুমিও ঘোমটাটা টাইনা লও, নয়তো তোমারেও বিপদ হইতে পারে। হ, ঠিক কইছো। আমি ঘোমটাটা টেনে মেয়েটার সাথে হাঁটতে শুরু করলাম। ঘোমটার কারণে সামনের রাস্তা ছাড়া কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে অনুসরণ করে এগোতে থাকলাম আমি। কোথায় যাচ্ছি নিজেও জানি না। মেয়েটা একটু পরে আমায় প্রশ্ন করে, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করছো? আর কোথা থেকে আসছো তুমি? নাম কি তোমার? আমিও একটা বিপদে পড়েই এখানে আসছি। সেই গল্প বলতে গেলে সারা দিন পার হয়ে যাবে। আর আমার নাম হলো মান্নাত। কি বললে? তোমার নাম মান্নাত? হ্যাঁ, কেন? তুমি চমকে উঠলে কেন আমার নাম শুনে? চমকাবো না, আমার নামও তো মান্নাত। কি বলছো? আমাকেও দুজনের নামই এক, আবার আজ একসাথে এভাবে দেখা হইল। মেয়েটা একটু পরে আমাকে থামিয়ে দিয়ে বলল, এই বট গাছের আড়ালে তাকিয়ে দেখো,
আমার বাড়িতে ওরা কি করছে? ঘোমটাটা খুলে যেন আকাশ থেকে পড়লাম আমি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ তো আমাদের বাড়ির সামনের সেই বটগাছটা। মেয়েটা আমায় আমার বাড়িতেই নিয়ে আসলো। বাড়ির ভিতরে তাকিয়ে দেখছি সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। আসিফ শেখের লাশ পাশেই পড়ে আছে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখন সে বলতে শুরু করে, ওই যে দেখছো আমার মৃত স্বামী আসিফ শেখ, গ্রামের লোকজন আর আমার আম্মা আমারে জ্যান্ত মেরে দেওয়ার চেষ্টা করছে, তাই আমি কোনো মতে পালিয়ে বাঁচতেছি। মেয়েটার কথা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এ তো আমার কাহিনী আমাকে শোনাচ্ছে। মেয়েটা এরপর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। এরপর যে দৃশ্য দেখতে পাই, নিজেকে আমি স্থির রাখতে পারলাম না। আমি আমার সামনেই আমাকেই দেখতে পাচ্ছি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলতে লাগলো, ওরা নিশ্চিত আমার স্বামীর সাথে জ্যান্ত মেরে দেবে আমায়। জানি না কেমন করে বাঁচবো আমি এদের হাত থেকে। আর জানো, তুমি এই সব কিছুর পেছনে আমার আম্মা আছে, ও আমার ভালো চায় না। মেয়েটার দিকে হতবাক হয়ে আমি তাকিয়ে আছি। আমার মুখ বলার মতন কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করি, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি মান্নাত, বললাম তো। দেখো, তোমার আমার নাম আর চেহারার কি অদ্ভুত মিল। এটা এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সত্যি করে বলো তুমি কে, তোমার পরিচয় কি? আরে বাবা, বললাম তো আমি মান্নাত। আর এই যে বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি। যার লাশটা দেখতে পাচ্ছ, ওটা আমার স্বামী আসিফ শেখ। আর যে পাশে বসে কান্না করছে, তোমার আম্মা, তাই তো? তোমার আম্মাই তোমার আসিফ শেখকে জোর করে তোমার সাথে বিয়ে দিচ্ছে, কিন্তু আসিফ শেখ শেষ পর্যন্ত নিজের বুকে ছুরি মেরে নিজেকে শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি এত কি করে জানলে? বাসর ঘরে গতকাল আমি ছাড়া তো আর কেউ ছিল না। আমি জানতে পারলাম কারণ তুমি আর আমি একই মানুষ। এ পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছে, এই সব কিছু আমার সাথেও ঘটেছে। আমরা দুজন আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমরা আলাদা নই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি, তুমিও যা আমিও তাই। আমার কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে থাকা মান্নাত হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি এগুলো? আমরা দুজন এক মানুষ কি করে হতে পারি? না না, এটা অসম্ভব। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমি যদি মিথ্যেই বলবো, তাহলে তোমার বাসর রাতের ঘটনা কি করে জানলাম? আর আমি তোমায় দরকার হলে আরো প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেখাবে তুমি আমায়? দেখাও। আমার বাম পায়ে একটা দাগ আছে, ছোটবেলায় তাকদির ভাইয়ের ধাওয়া খেয়ে কেটে গিয়েছিল, এখনো সেই দাগ শোকায়নি। হ্যাঁ, আমার পায়েও তো কাটা দাগ আছে। তুমিও তাকদির ভাইকে চেনো? কেন চিনব না মান্নাত? এমন কোনো কিছুই হতে পারে না যা তোমার চেনা অথচ আমার অচেনা। আমরা যে একই। আমি এখনো তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, বলো তো, তাকদির ভাইয়ের সাথে আমাদের শেষ কবে দেখা হয়েছিল? তাকদির ভাই তার মামার বাড়িতে যাওয়ার আগে। সেটা তো বুঝলাম, কিন্তু কোথায় বসে? আমার মুখ থেকে সত্যিই সেটা শুনতে চাও তুমি? হ্যাঁ, শুনতে চাই। ওনাদের বাড়ির ঝোপের ধারে। উনি আদর করে দিয়েছিলেন আমায়। আমি এক প্রকার জোর করেই ওনার কাছ থেকে ছুটে চলে আসি। কোথায় কোথায় আদর করেছিল তোমায়? আমি মান্নাতের প্রশ্ন শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। ও একের পর এক প্রশ্নের গভীর পড়তে ঢুকতে যাচ্ছে। আমার ভীষণ সংকোচ হচ্ছে ওর প্রশ্নের উত্তর দিতে, কিন্তু পরে ভেবে দেখলাম মান্নাত আর আমি কেউ আলাদা নই। নিজের কাছে নিজের আবার কিসের লজ্জা? কি হলো, চুপ করে আছো কেন? বলো। কপালে একটা, গালে দুটো। এরপর একটু কাছে আসতেই আমি পালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তাই তো, সব মিলে যাচ্ছে। আমাদের দুজনের সব কিছু এভাবে মিলে যাচ্ছে কি করে? তাহলে তুমি যা বলছো তাই কি সত্যি? এটা কোনো ভ্রম নয় তো? আমরা কোনো স্বপ্নের ভিতরে নেই তো? আমায় স্পর্শ করে দেখো, এই দেখো, হাত বাড়িয়ে দিলাম। আমি হাত বাড়িয়ে দিতেই মান্নাত আমার হাতটা ধরল। আমরা দুজন দুজনেই অস্বস্তি অনুভব করতে পারছি। কি দেখলে তো, আমরা কোনো স্বপ্নের ভিতরে নেই, না কোনো ভ্রম হচ্ছে আমাদের। তাহলে এখন কি করা উচিত? আমাদের দুজনেরই যে বিপদ। আমি চাই না তুমি বা আমি ধরা পড়ি। একবার ধরা পড়ে গেলে ওরা জ্যান্ত মেরে দেবে আমাদের। একদমই তাই। আচ্ছা, তুমি কি জানো আম্মা আমাদের সাথে কেন এমন করছে? উনি তো আমাদের নিজের মা, তাহলে আমাদের মারতে কেন চাইছেন? তুমি না জানলে আমি কি করে জানবো?
আমাদের যে করেই হোক আমার এই সত্যিটা খুঁজে বের করতেই হবে। মা হয়ে পেটের মেয়ের সাথে এত বড় বর্বরতা কি করে করে? আমরা দুজন গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভিতরে দৃশ্য দেখছি। মান্নাত আমার পিছন থেকে কাঁধের ওপরে হাত রেখে আছে। একটু পরে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভিতরে তাকদির ভাই এসে ঢুকে পড়ল। সে আসিফ শেখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হলো? এই বুড়োটা মরল কি করে? নিজেই নিজের খুন করছে, নিজের বুকে ছুরি চালাইয়া মরছে। ভালো করছে, খুব ভালো করছে। যে লোক নিজের সৎ মাইয়ারে বিয়ে করবার পারে তার এর থেকেও কঠিন সাজা পাওয়া উচিত ছিল। তা তোমরা এর লাশ দাফন না করে বসে আছো কেন? আমরা সবাই মান্নাতের জন্য অপেক্ষা করতেছি। ওকে ছাড়া এর শেষ কাজ হবে না। মানে কি কইতেছো তোমরা? এই বুড়ার লাশের সাথে মান্নাতের কি সম্পর্ক এখন? তুমি এত কথা কও কেন মিয়া? কিছুই তো জানো না। আমরা যা কইতেছি এই গ্রামের ভালার জন্য কইতাছি। আর গ্রামের ভালা মানে তোমারও ভালো। আমি কিছু বুঝবার পারতেছি না। কি করলে কি ভালো হইবে তোমরা বলো আমাকে। আসিফ শেখ মান্নাতের মায়েরে স্বপ্নে আদেশ দিছে যেন তার লাশের সাথে মান্নাতেরও জ্যান্ত মেরে দেওয়া হয়, নয়তো এই গ্রাম ছারখার করে দেবে সে। এই কথা এই বুড়ো কইছে মরার পর? মরার পর মানুষ আবার কথা কয় কেমনে? আমরা এত কিছু জানি না। মান্নাত রে ওর স্বামীর সাথে মেরে দেওয়ার সিদ্ধান্ত আমাগো কারণ না, ওর মায়ের। তার পেটের মেয়ে, সে তো আর এমনি এমনি নিজের মাইয়ারে সর্বনাশ করবা না। গ্রামবাসীর কথা শুনে তাকদির ভাই আর আম্মার দিকে এগিয়ে আসলো। তারপর তার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ওই মান্নাতের আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজের মাইয়ারে মারতে চাও? কেমন মা তুমি? তুমি আদেরও মা তো? বাজান, আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি। তুই ভুল বুঝিস না আমারে। আমি জানি তুই আমার মাইয়ারে বড্ড ভালোবাসতিস, ওরে বিয়া করতে চাস। কিন্তু আমি কি করব? আচ্ছা মান্নাত কোথায়? ওরে তো দেখতে পাচ্ছিস না। ও পালাইছে। ওরে পাইলে আজ আর রক্ষা নাই। দরকার পড়লে যে বাধা দিতে আসবো তারে মেরে দেবে ওর মাইয়ার লগে। এই বলে গ্রামবাসীরা একজোট হলো। ঠিক তখন আমি অনুভব করি পিছন থেকে মান্নাত আমায় চেপে ধরেছে। এরপর আমায় বলতে লাগলো, এই সুযোগ আমি আমার তাকদিক ভাইরে তোমার হতে দিব না কিছুতেই। যাও, মরো গিয়ে এবার, নিজের স্বামীর সাথে মরো গিয়ে। এই বলে মান্নাত আমায় গাছের আড়াল থেকে ঠেলে উঠানের দিকে ফেলে দিল। গাছের পিছনে থাকাতে গ্রামবাসীরা ওকে দেখতে না পেলেও আমায় পেয়েছে। অমনি হায়নার মতন দল বেঁধে ছুটে আসে আমার দিকে। আমি পিছনে তাকিয়ে দেখি মান্নাত আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। হে ওপরওয়ালা, হে কোন পরীক্ষার মুখে ফেললে আমায় তুমি? আমি নিজেই কিনা এখন নিজের শত্রু। ওই তোরা সবাই এদিকে আয়, পাইছি মান্নাত রে। চল ওরে ওর স্বামীর সাথে দাফন কইরা দি। গ্রামবাসীরা আমার উদ্দেশ্যে বলতে লাগলো। ঠিক তখন তাকদির ভাই তাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। মান্নাতের হাত ছাড়ো কইতাছি, একদম ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই? না ছাড়লে তুই কি করবি? আজ তোর ফতরামি ছুটাইতেছি আমরা। ওই কে কোথায় আছিস? এই ব্যাটারে গাছের সাথে বাঁধ। কেউ একজন আমার হাত ধরেছিল। তাকদির ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর আমার হাতটা শক্ত করে ধরলো। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান তুমি চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। ওরা আমারে আজ তো মারবই, সাথে কিন্তু তুমিও মরবে। তুমি এত চিন্তা করো না, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না আমার। আচ্ছা মান্নাত, তুমি তো পালিয়ে গেছিলে, তাহলে আবার ফিরে আসলে কেন? আমি নিজের ইচ্ছাতে ফিরে আসিনি, কেউ একটা ছল করে আমায় এখানে এনেছে। কার কথা বলছো তুমি? কে ছল করে নিয়ে আসছে তোমায় এখানে? তুমি তার কথা শুনতে গেলে কেন? না শুনে উপায় ছিল না তাকদির ভাইজান, সে আমারে খুব বাজেভাবে ফাঁসাই দিচ্ছে। আচ্ছা সে কি নিজের কোনো পরিচয় দিয়েছে? সে কইলো তার নাম নাকি মান্নাত, আর শেষে দেখি তারে দেখতেও হুবহু আমার মতন। বিশ্বাস করো, তারে দেখে আমার মাথা কাজ করছিল না। এখন বুঝতে পেরেছি সে আমায় বিপদে ফেলার জন্যই এইসব করেছে। ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। আজ আমার হাত থেকে নিস্তার নেই ওর। তুমি কার কথা কইতেছো তাকদির ভাই? তার কথা কইতাছি যার ষড়যন্ত্রে আজ তোমার এই দশা, যে তোমায় মিথ্যে বলে নিয়ে এসছে এখানে। তুমি সত্যিই চেনো তারে? আমি চিনব না তো কে চিনবে? আজ এই গ্রামবাসীদের থেকে তোমায় উদ্ধার করি, তারপর দেখতেছি তাকে। তাকদির ভাইয়ের কথা আর কোনো অর্থই বুঝতে পারলাম না আমি।
কে এসেছিল আমার কাছে উনি জানলেন কি করে? আর উনি তারে কিভাবে দেখে নেবেন? হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কেউ পিছন থেকে তাকদির ভাইয়ের মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করলো। অমনি সে আমার হাতটা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি চিৎকার করে ছুটে গেলাম তার দিকে। তাকদির ভাই, কি হইল তোমার? তাকদির ভাই, ওঠো। আমার কথার কোনো সাড়া শব্দ দিল না সে। পিছন থেকে আম্মা আমার চুলের মুঠি চেপে ধরলো, তারপর টানতে টানতে লাশের কাছে নিয়ে যায়। আম্মা গ্রামবাসীদের উদ্দেশ্য বলতে লাগলো, যদি মরবার না চাও, এক মুহূর্ত দেরি করো না কেউ, এক্ষুনি কাঠ সাইরা ফেলাও। হ, ঠিক কইছো মান্নাতের মা, এই সুযোগ আর পাওয়া যাইব না। এরপর সবাই আমায় ধরে ফেললো। আমি নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকি, কিন্তু তাদের শক্তির কাছে পরাজিত হলাম। গ্রামবাসীরা আমায় পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম হলো। নিজের আসন্ন মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার নেই আমার। হঠাৎ আমার চোখ জোড়া পাশে থাকা আম গাছের ডালের ওপর গেল। আমার মতন দেখতে সেই মেয়েটা গাছের ডালে বসে বসে খিলখিল করে হাসছে, আর আমাকে বলতে লাগলো, কি ভেবেছিলি তোর তাকদির এসে বাঁচাবে তোরে? সেই আশার কোনোদিন পূরণ হওয়ার নয়। তবে চিন্তা করিস না, তাকদির মরবে না। ওরে মারা শুধু গ্রামবাসী কেন, এখানে কারোর পক্ষেই সম্ভব না। তুই আবার নিশ্চিন্তে স্বামীর সাথে তার মরে যা, কারণ তোর জায়গা তো এটাই। খেয়াল করলাম মেয়েটার কথা শুধু আমি শুনতে পাচ্ছি, আর কেউ শুনতে পাচ্ছে না। কেউ গাছের ওপরে লক্ষ্যও করছে না। আমি নিজের চোখ দুটো আবারও নিচে নামিয়ে নিয়ে আসলাম। পাশে আম্মা মায়া কান্না করছে। আমায় নিজের মৃত্যুর থেকে আম্মার এই মায়া কান্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আফসোস, তার আসল সত্যিটা না জেনেই মরতে হচ্ছে। এদিকে তাকদির ভাইয়ের কি অবস্থা জানি না আমি। উনি কি এখনো বেঁচে আছেন? আমায় একটা ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। ঠিক তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে তাকদির ভাই উপস্থিত হয়। সে আবারও গ্রামবাসীকে বাধা দিল, আমার জান থাকতে এই পাপ করতে দেব না আমি তোমাদের। সবাই যদি নিজেদের ভালো চাও, চলে যাও এখান থেকে। অনেক হয়েছে, এই ছোকরা কথা শোনার পাত্র না। ওর মরণ আর কেউ আটকাইতে পারবো না আজ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওরেও একই সাথে মেরে দিই। না, আসিফ শেখ হয়তো মানবো না সেটা। ওর জন্য অন্য ব্যবস্থা। তো কি ব্যবস্থা? একটা গাছের সাথে শক্ত করে বাঁধরে, এরপর কইতাছি। গ্রামবাসীরা সবাই মিলে তাকদির ভাইরে আম গাছটার সাথে বেঁধে ফেললো। আমি মাথা উঁচু করে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। ওরা আমার মুখ বেঁধে দেওয়াতে আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। এরপর একজন আগুনের মশাল ধরিয়ে নিয়ে আসলো। আগুন দেখে তাকদির ভাইয়ের মুখে হাসি ফুটলো। উনি যেন এটাই চেয়েছিলেন। ওনার এই আচরণে অবাক না হয়ে পারলাম না আমি। তাকদির ভাইয়ের মুখে মৃত্যুর ভয় লেশ মাত্র নেই। গাছের ওপর থেকে দেখছি সেই মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলছে, না, এই ভুল করো না তোমরা কেউ, ওর গায়ে আগুন দিও না। আরে মূর্খের দল তোরা, আমার কথা শোন, যারে আগে মারা প্রয়োজন তারে আগে মার। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একজন এসে মশালটা ছুঁড়ে মারলো তাকদির ভাইয়ের দিকে। অমনি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারিদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়েছে সেই দিকে। মেয়েটা গাছের ওপর থেকে চেঁচিয়ে বলতে থাকে, মূর্খ মানুষের দল, যে আগুনের সৃষ্টি তাকে আগুন দিয়ে মারতে চাইছিস? দেখ এবার কি হয় তোদের সাথে। বন্ধুরা, কে ছিল সেই মান্নাতের রূপধারী মহিলা, আর কেই বা ছিল তাকদির ভাই? কি তাদের আসল পরিচয়, এবং এর সাথে মান্নাতেরই যোগসূত্র কি? এই সমস্ত কিছুর রহস্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।